ডিস্টার্ব কারণে বন্ধ হলো মাঝে, আবার আসলাম। চলমান আমরা গড় বিনিয়োগ পর্যন্ত আলোচনা করছিলাম, তাই না? গড় বিনিয়োগের পরে কি লাগবে? গড় অবচয় কিন্তু লাগবে। এই ছিল এই অধ্যায়ের মোটামুটি সূত্র। গড় গড় অবচয় না, বার্ষিক অবচয়। কোন অবচয়? বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় বের করবে কি করে? প্রাথমিক বিনিয়োগকে থেকে মাইনাস করবো কি? ভগ্নাংশের মূল্য মাইনাস হবে। ভগ্নাংশের মূল্য কি হবে? মাইনাস হবে। ভাগ হবে কি দিয়ে? আই স্কয়ার দিয়ে ভাগ হবে। ভাগ করলে বার্ষিক অবচয় পেয়ে যাবে। এই ডিজাইনটা মনে রাখলে অঙ্ক তো যে কোনো অঙ্ক এবার পারা যাওয়ার কথা। এই দুইটা সূত্রের প্রয়োগ যেহেতু বেশি, আগে এই দুইটা শেষ করি। তো যে কোনো একটা সালের অঙ্ক করে ফেললে এই অধ্যায় আর অজানা কিছু থাকে না, সব কমপ্লিট হয়ে যায়। আমি ঢাকা বোর্ড 2024 একটা অঙ্ক করাবো। ঢাকা বোর্ড 2024 প্রশ্নটা আগে একটু দেখি কি আছে প্রশ্নের মধ্যে, আর একটু বড় করি। দেখা যাচ্ছে তো, তাই না? দরকার নেই। বললো কি, জনাব ওয়াসিফ রংপুর হাউজিং লিমিটেডের একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করেছেন। উক্ত প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ 25 লাখ টাকা। কয় লাখ? 25 লাখ টাকা। উক্ত প্রকল্প প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত অবচয় করপূর্ব মুনাফা, আমি আগেই বলছিলাম অবচয় করপূর্ব মুনাফা থাকতে পারে, বিক্রয় থাকতে পারে। অবচয় করপূর্ব মুনাফার পরিমাণ কত? প্রথম বছরে 5 লাখ, তারপরে 7 লাখ, তারপরে 8 লাখ, তারপরে 9 লাখ টাকা ও 12 লাখ টাকা পাওয়া যাবে। করের হার কত পার্সেন্ট? 20%। প্রথম দুইটা তো হলো সরাসরি আমাদের বই থেকে পড়তে হবে। গ নাম্বার আর ঘ নাম্বারটা আমি একটু বলি। কি বললো? রংপুর হাউজিং লিমিটেডে গড় মুনাফার হার নির্ণয় করো। এইমাত্র যে প্রক্রিয়াটা করছি সবটুকু মেনটেন করতে হবে। দ্বিতীয়টা হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পেব্যাক সময় কত বছর হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে আমার আসল টাকা উঠে আসবে কয় বছরের মধ্যে, সেটা বের করতে হবে। আশা করি এই বিষয়টা, প্রশ্নটা ক্লিয়ার। তো দুইটা জিনিস বের করতে হবে, দুইটাই আমি বের করে দেখাবো। আগে যেভাবে হইতো, তোমাদের যারা এই বছর দশম শ্রেণীতে আছো তাদের বইয়ে যেভাবে পরীক্ষা হইতো, তাহলে আমি এই যেহেতু কর ও অবচয় কর মুনাফা দেওয়া আছে, ঢাকা বোর্ড 2000 কত? ঢাকা বোর্ড 2024, এই একটা অঙ্ক ভালো করে করো, খুব ক্রিটিক্যাল তো থাকবে না। প্রথম বলছে রংপুর লিমিটেডের গড় মুনাফার হার নির্ণয়। গ নম্বর থেকে আমি শুরু করি। একটু বড় হইলে ভালো হইতো, আমি বড় হয়নি। রংপুর হাউজিং লিমিটেড এর গড় মুনাফার হার নির্ণয়। গড় মুনাফার হার নির্ণয়। গড় মুনাফা হার নির্ণয় করার জন্য আমাদের বার্ষিক অবচয়টা লাগবে। তো আমরা জানি, হ্যাঁ, বার্ষিক অবচয় আমরা জানি। বার্ষিক কি অবচয়? বার্ষিক অবচয় কি হবে? ওই যে প্রাথমিক বিনিয়োগ আগে লিখতে হবে। প্রাথমিক আর মাইনাস হবে কি? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। আর ভাগ হবে কি দিয়া? আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের ইয়া ছিল কত? 25 লাখ ছিল। কয় লাখ?
25 লাখ। ভগ্নাংশের মূল্য 0, আয়ুষ্কাল 5 বছর, কত হয়? 5 লক্ষ টাকা। ভগ্নাংশের মূল্য নাই তো, আয়ুষ্কাল শেষে বিক্রি করে কোনো টাকা পাওয়া যাবে না, এই জন্য ভগ্নাংশের মূল্য কি? 0। এবার ওই 4টা করতে হবে। নিট মুনাফা বের করতে হবে না? প্রথমে বছর কয়টা? 5 বছর। এদিকে হচ্ছে বিবরণ। কি? বিবরণ। এটা কি হবে? পরিমাণ টাকা। আমি যদি লাখকে লাখে রাখি তাহলে এটা করতে পারি, আর পরিমাণ টাকা ব্র্যাকেটে যদি কি দিয়ে দিই, লক্ষ দিয়ে দিই, তাহলে কি হবে? ওই 5 লক্ষ লেখা লাগবে না, শুধু 5 লিখলেই হবে। কোনটা করবো? হুম, কি ব্র্যাকেট দিব? ব্র্যাকেট যদি না দিই তাহলে যে যে টাকাগুলো আছে যেভাবে সেভাবে বসাই দিব। কয় বছর? 5 বছর। এই শেষে একটা টান দাও, এই জায়গায় অনেকগুলো হবে। এই যে প্রথমে কি হয়? বছর কত? 1, 2, 3, 4। বছর কত? 5। প্রথমে যে দেওয়া ছিল কি লিখবো? অবচয় কর পূর্ব মুনাফা। অবচয় ও কর পূর্ব মুনাফা। প্রথম বছরে কয় লাখ? 5 লাখ। দ্বিতীয় বছর 7 লাখ। তারপরে 8 লাখ, 9 লাখ, সর্বশেষ 12 লাখ। এই 12 লাখ টাকা দিয়ে কি বাদ যাবে? অবচয় বাদ যাবে। অবচয় প্রতি বছর সমান কয় লাখ? 5 লাখ টাকা। এবং এটা মাইনাস হবে। অবচয় প্রত্যেক বছর সমান, এটা সরলরেখী পদ্ধতিতে ধরতে হবে, এজন্য 5 লাখ 5 লাখ বাদ দিয়ে দাও। আর কি স্থায়ী খরচ অঙ্কে আছে? স্থায়ী খরচ নাই, তাহলে অবচয় শুধু বাদ দিব। প্রথম বছরে 0, দ্বিতীয়টা 2 লাখ, এটা 3 লাখ, পরেরটা 4 লাখ, শেষেরটা 7 লাখ। এই যে টাকাটা আসলো এটার নাম কি? করযোগ্য মুনাফা অথবা ক্ষতি। করযোগ্য মুনাফা, যেহেতু ক্ষতি অঙ্কে নাই আমি ক্ষতি না লিখলেও পারি। এবার বাদ দিব কি? কর লিখবো। কর কত পার্সেন্ট বলছিল? 20%। এই যে মুনাফাটা হইলো এটার উপর 20%, 0। 20 লাখ টাকা, 2 লাখ টাকা 20%, 40,000, এটা ব্র্যাকেট। 3 লাখ টাকার 20%, 60,000 টাকা, এটাও ব্র্যাকেট। 80,000, 4 লাখ টাকা 20%, 80,000, এটাও ব্র্যাকেট। 7 লাখ টাকা 20,000, 1,40,000 টাকা। বাদ দেওয়ার এটাও 0। 1 লাখ কত হবে? 60,000। 2 লাখ আর 40,000। 3 লাখ থেকে 60,000 চলে যাবে। 4 লাখ থেকে 80,000 চলে, 3 লাখ কত? 20,000। তারপরে আছে কত? 1 লক্ষ গেলে 6 লক্ষ, 5 লক্ষ কত? 60,000। এই যে টাকাটি হলো এটির নাম কি? যেহেতু আমাকে গড় মুনাফা হার বের করতে বলছে, তাহলে আমার কাজ এই পর্যন্ত, এই অঙ্কের জন্য শেষ। এবার কি লাগবে? বার্ষিক গড় নিট মুনাফা, এটার নাম কি? নিট মুনাফা। সর্বশেষ যে টাকাটা আসবে এটার নাম কি? নিট মুনাফা। এবার লাগবে বার্ষিক নিট মুনাফা, বার্ষিক গড় নিট মুনাফা লাগবে। কি লাগবে? গড়, গড় নিট মুনাফা। গড় কি মুনাফা? নিট মুনাফা। গড় নিট মুনাফা বের করবো কি করে? একটা টান দিব। নিচে কয় বছর? 5 বছর। প্রত্যেক বছরে লাভগুলা লিখবো। প্রথম বছর 0, দ্বিতীয় বছর 1,60,000, তৃতীয় বছর 2,40,000, চতুর্থ বছর 3,20,000, আর শেষ বছর 5,60,000 টাকা। সবটি যোগ করে 5 দ্বারা ভাগ করো, সবগুলা যোগফল কত হয়? 5 বছর না, 5 বছর, প্রথম বছর 0, শেষ বছর ইনকাম 5,60,000, ধুমায় লাভ। সবগুলা যোগ করে 5 দ্বারা ভাগ করলে যে ইনকামটা হবে সেটা কত? ক্যালকুলেটর আনাইছি। 2 লক্ষ কত টাকা? 2,56,000 টাকা। এভারেজ লাভ হচ্ছে 2 লক্ষ কত? 2,56,000 টাকা। গড় মুনাফা, গড় নিট মুনাফা 2 লক্ষ কত? এটা বুঝতে আশা করি কারো সমস্যা হবে না।
এবার আসবো গড় বার্ষিক গড় বিনিয়োগ লাগবে, কি লাগবে? এদিকে মনোযোগ দিতে হবে। গড় বিনিয়োগ, গড় বিনিয়োগের সূত্র কি ছিল? গড় বিনিয়োগ সূত্র কো? গড় বিনিয়োগ হ্যাঁ, প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ প্লাস কি হবে? ভগ্নাংশের মূল্য, ভগ্নাংশের মূল্য। প্রাথমিক বিনিয়োগ কয় লাখ ছিল? 25 লাখ। আর ভগ্নাংশের মূল্য 0/2, মোট কত হবে? 12,50,000। গড় মুনাফার হার কি হবে? আমরা জানি গড় মুনাফার হারের সূত্র কি? গড় মুনাফার হার সমান কি হবে? উপরে গড় মুনাফা আর নিচে কি? গড় গুণ কত? 100। কি কস সোয়ান, কি কস তুই? লেখাটা একটু ভালো করে লিখলে সবাই বুঝবে। ওই আমি তো ভালো করে লিখতেছি, কি কস? আজকের লেখা তো ভালো দিতেছি, এমনও বুঝছ নাই? তাইলে কি করা তো করে? এই আজকের লেখা ভালো দিইনি? তাইলে একটু ভালো করতে পারি, কইলে ঠিক আছে, একটু ভালো করুন। তাই যে গড় মুনাফা কত? আজকের লেখা ভালো আছে, তুই কমেন্টস কর, লেখা ভালো আছে, উল্টা পাল্টা করছ। 2 লাখ কত? 2,56,000 টাকা। আর গড় বিনিয়োগ কত? 12,50,000 টাকা। আর আমি তো বলতাছি, বললে তো এই বানান এমনিও পারা যাওয়ার কথা। যারা কমার্সের স্টুডেন্ট বা যারা কমার্সেরও না, তারা কি বানান পারে না? 2,56,000 ক্যালকুলেটর আগে লিখতে হবে, ভাগ দিব 12,50,000। হ্যাঁ, ওই ব্রেকে 2,56,000 কে 12,50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট হবে? 20.48%। 20 দশমিক কত? 48%। এটাই হলো উত্তর, পাওয়া গেছে। কত? এই যে 2,56,000। আরে অনলাইন 2,56,000 ভাগ 12,50,000 ইন্টু 100 হয়েছে। এক্সি 4 দিয়েছি 0, 20.8% হয়েছে তো। ওই যে যতগুলা 5, যেমন আমার 5 লাগলে কয়টা শূন্য 5 বার চাপতে হয় না? আমি 12 লাগলে কয়টা শূন্য লাগে? 5 লাখ, 5টা শূন্য লাগে। এই 12 দিয়া এই ইএক্সপি দিয়ে 5 চাপ দিলে 5টা শূন্য হয়ে গেছে। ইকুয়ালে চাপ দিলে দেখা যাবে শূন্যগুলা, দেখা না গেলেও তো আমার চলে। এই জন্য তাড়াতাড়ি শূন্য বারবার, এই যে 5টা শূন্য 1 2 3 4 5 এতগুলা দিয়ে একটা বেশি দিয়ে দিলে শেষ, লাখ লাখ টাকা হয়ে যাবে, কোম্পানি ধ্বংস হয়ে যাবে। তাহলে ওই যে এমনি 12 দিয়া এক্সপি 5টা শূন্য, কোনো কাবজাব নাই। তাহলে এক্সপি দিয়া ওই যে ইয়া দিব, যেমন 10 লাখ হলে 6টা শূন্য লাগে, তাহলে 1 দিয়া 6টা শূন্য একসাথে এক চাপে 6টা হয়ে গেছে। 1 কোটি লেগে 7টা শূন্য, 1 দিয়া 7, ওই 7 হয়ে গেল, এই যে 7টা শূন্য 1 কোটি হয়ে গেছে। 1 কোটি এতগুলা শূন্য লেখা সময় থাকবে না তো, এই জন্য তাড়াতাড়ি হয়। এটা হয়ে গেল। এবার যে বইটা, এবার এবার এই নতুন যে লাস্ট আপডেট বইটা, সেটা তো নতুন ডিজাইন দিচ্ছে, নতুন ডিজাইনটাই শিখো, কাজে লাগবে। ইন্টার এটাই হয়। কি বের করতে হবে? এবার পেব্যাক সময় নির্ণয় করতে বলছে, দ্বিতীয়টা। এবার রংপুর হাউজিং লিমিটেডের পেব্যাক সময় নির্ণয়, রংপুর হাউজিং লিমিটেডের পেব্যাক সময় নির্ণয়, গহ নাম্বারের উত্তর। রংপুর হাউজিং লিমিটেড এর পেব্যাক সময় নির্ণয়। তো পেব্যাক সময় নির্ণয় করলে আমি বলছিলাম একটু আগে, কি থাকতে হবে? নিট মুনাফা অলরেডি আছে, নগদ আন্তঃপ্রবাহ লাগবে। নগদ আন্তঃপ্রবাহ বের করবো কি করে? নগদ আন্তঃপ্রবাহের জন্য বছর কয়টা? 5টা। প্রথমবারে বিবরণ লিখি, তারপরে পরিমাণ টাকা,
এটার মাঝ বরাবর টান দিব, এটার 5টা টান দিতে হবে আমার। এটা বেশি বড় লাগবে না। এ পর্যন্ত শেষ। পরিমাণ টাকা। বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। যেহেতু আমি গ থেকে পাইছি অলরেডি, নিট মুনাফা নতুন করে নিট মুনাফা বের করতে হবে না। আমি কি লিখবো? নিট মুনাফা বসায় দিব। নিট মুনাফা ব্র্যাকেটে লিখব গ হতে প্রাপ্ত। গ হতে প্রাপ্ত একটু লিখে দিলে হয়, পিছিয়ে গেছে তো এই জায়গায় একটু। গ হতে প্রাপ্ত নিট মুনাফা প্রথম বছর ছিল 0, দ্বিতীয় বছর কত ছিল? 1,60,000। তৃতীয় বছর কত ছিল? 2,40,000। তৃতীয় বছর 3,20,000 ছিল, তাই না? শেষ বছর 5 লাখ না 4 লাখ? 5,60,000 ছিল। এবার একটু জিনিস বুঝতে হবে, এটা কিন্তু সবারই আছে। নগদ আন্তঃপ্রবাহ এবং আয় দুইটা জিনিস কিন্তু ভিন্ন। নগদ আন্তঃপ্রবাহ মানে আমার ক্যাশ ইনফ্লো কত হয়েছে। এই যে আমরা 25 লাখ টাকাতে সম্পত্তি কিনলাম একদম 5 বছর আগে, প্রতি বছর অবচয় ধরছি 5 লাখ টাকা, এবং সেটা আমরা আয় থেকে বাদ দিছি, এটা ব্যয় মনে করে বাদ দিছি। কারণ স্থায়ী সম্পত্তি ব্যবহারের কারণে মূল্য হ্রাস পায়, মূল্য হ্রাসজনিত নাম হলো অবচয়। অবচয় হয়, বাট যেমন মানুষের কর্মচারী বেতন দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, ভাড়া খরচ দিতে হয়, ক্যাশ আউট হয়। কিন্তু অবচয় হচ্ছে এমন একটা খরচ যার কারণে আমার হাত থেকে কোনো ক্যাশ আউট হবে না, আমার টাকা আমার হাতেই থাকবে। বাট এটা কি হবে? এটা কি হবে? এই কারণে আমার হাত থেকেও ক্যাশ আউট হবে না। যেহেতু ক্যাশ আউট হবে না, সেই জন্য এটা কি হবে না, এই নিট লাভের সাথে অবচয়টা যোগ করতে হবে। অবচয়ের কারণে ক্যাশ আউট হয় না, আমার হাতের টাকা হাতেই আছে। অবচয় প্রত্যেক বছর যে অবচয়টা ছিল সেটা যোগ করে দিব। অবচয় প্রতি বছর কত ছিল? 5 লাখ টাকা। 5 লাখ টাকা বসায় দিই, সবার ঘরে ঘরে 5 লাখ টাকা। মূলধন বাজেটিং অধ্যায়টা ইন্টারমিডিয়েটে আছে, নবম অধ্যায়, অষ্টম অধ্যায়, গুরুত্বপূর্ণ এক অধ্যায়। এটা থেকে অঙ্ক 2টা থাকবেই, অনার্সেও আছে অঙ্কটা। তাহলে এই যে যোগ করে যে টাকাটা পাইলাম, এটার নাম কি? 6 লাখ কত? 60,000। 7,40,000। 5 লাখ আর 3 লাখ 8,20,000। 10,60,000। এটার নাম হলো কি? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ প্রবাহ লিখতে হয়েছে, সমস্যা নাই, পাইলাম। এবার কি লাগবে? পেবেক সময় নির্ণয় করার জন্য কাজ করতে হবে। পেবেক সময় নির্ণয়ের সারণী, পে ব্যাক সময় নির্ণয়ের সারণী। তাহলে বলছি কয়টা কলাম হবে? কলাম 3টাই হবে। আগে যে মডেল ছিল সেটা আমরা লিখবো না, এখন নতুন ডিজাইন আসবে। প্রথমে কি হবে? বছর। আর এদিকে হবে নগদ আন্তঃপ্রবাহ। আর সর্বশেষ ক্রমযোজিত নগদ প্রবাহ। প্রথম বছর কি? 1 বছর থেকে শুরু হয়। এই নিয়মে কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। জিরো জায়গায় আর হবে না, এই নিয়মে জিরোটা হবে না, ভুলে যেতে হবে। এবার আসি, প্রথম বছর টাকা আসছে ওই যেটা দেখে দেখে বসায় দিব, 5 লাখ। কয় লাখ? 5 লাখ, বরাবর 5 লাখ। দ্বিতীয় বছর 6 লাখ কত? 60,000 টাকা। আর শেষ বছর তৃতীয় বছর 7 লাখ কত? 40,000 টাকা। চতুর্থ বছর 8 লাখ কত? 20,000 টাকা। সর্বশেষ 10,60,000। এবার আমাদের কাজ হইল, প্রথম বছর 5 লাখ টাকা আসছে, 5 লাখ টাকা বসায় দিব। দ্বিতীয় বছর কত? 6,60,000। দুইটা মিলে কত হয়েছে? 11,60,000। 11,60,000 সাথে 7,40,000 যোগ করলে কত হইব? 11 আর 7 হইলে 18। 18 আর 40 আর 60 কত? 1,19,00,000। 17 লাখ, 18 লাখ, 19 লাখ, বরাবর 19 লাখ। কয় লাখ? বরাবর 19 লাখ।
19 লাখের সাথে 8,20,000 যোগ করলে কত হবে? 27,20,000 হবে, তাই না? 27,20,000 এর সাথে 10,60,000 যোগ করলে কি হবে? 27 আর 10 কত হবে? 37,80,000। 37 লাখ কত? 80,000। এই বক্সের কাজ আমার করা হয়, এটা কোনোটা যোগ করতে হবে না, রাইট? এবার আমি ধরবো কি করি, এই যে আমার আসল টাকা ছিল কয় লাখ, ক্যাশ আউট হয়েছিল প্রজেক্টে কয় লাখ টাকা গেছিল, টাকা মোট গেছে কয় লাখ, টাকা গেছে কত? 25 লাখ। এই ক্রমজিত নগদ প্রবাহ ঘরে বুঝতে হবে যে আমার টাকাটা উঠলো কিনা, কত বছরে উঠছে, 5 লাখ ওঠে নাই, 11 লাখ তাও হয়নি, 19 লাখ তাও হয়নি, 27 লাখ হয়েছে কিনা। তার মানে এইটা কোন বছর বরাবর? 4 বছর বরাবর। 4 বছর বরাবর আমার আসল টাকা উঠে গেছে। যে বছর আসল টাকা উঠবে সেই বছরের আগেরটার নাম কি? এ, ফুল ইয়ার বলে এটা, পূর্ণ বছর। যে বছর আসল টাকা উঠবে তার আগের বছরের নাম কি? এ। এই আসল বরাবর যে টাকাটা নগদ প্রবাহ সেটার নাম হলো সি। যে বছর আসল টাকা উঠবে সেই বছরের বার্ষিক নগদ প্রবাহের নাম কি? ডি। তিনটা জিনিস পাইলাম। এবার সুতরাং আমরা জানি পেবেক সময় কি বসায় দিবে জায়গায়, আমরা জানি পেবেক সময় কি ছিল? পে ব্যাক সময়। এই জায়গা হবে এ প্লাস এনসিও মাইনাস সি, নিচে কত? ডি। এই প্রত্যেকটা মিনিং এই জায়গায় বসায় দিই প্রয়োজনে। এর মানে কয় বছর? 3 বছর। আর এ বি সি, সি মানে কত? 19 লাখ। যে বছর আসল টাকা উঠবে তার আগের বছরের ক্রমজিত নগদ প্রবাহ। ডি মানে যে বছর নগদ বার্ষিক, যে বছর আসল টাকা উঠবে সেই বছরের নগদ প্রবাহ, সেটা কত? 8,20,000। এনসিও মানে কি? বিনিয়োগ। কয় টাকা বিনিয়োগ করছিলাম? 25 লাখ টাকা। ওই পদ্ধতিতে উত্তরটা কি আসবে? এবার বসায় এটা কত? 3। এনসিও কত? 25 লাখ। সি কত? 8,20,000। না 19 লাখ। 19 লাখ বরাবর 19, তাই না? এত কিছু হইল 19 লাখ। নিচে কত? ডি কত? 8,20,000। এবার 25 লাখ থেকে কি করতে হবে? 25 লাখে 5টা শুনে যে হয়ে গেছে EX 5, 25 লাখ। 25 লাখ, 25 লাখ 5টা শূন্য মাইনাস 19 লাখ 5টা শূন্য কত? 6 লাখ টাকা বরাবর। 6 লাখ। 6 লাখকে 8,20,000 ভাগ করো, ভাগ কত? 8,20,000। ভাগফল কত আসলো? 73 দশমিক কত? 73। মাইনাস করে ভাগ করলে যা আসে 3, ওইদিকে আসছিল কত? 60,000 না? 6 লাখ, 6 লাখ। আর নিচে কত? 8,20,000। 3 যোগ দশমিক কত আসছে? 73। আরো সামথিং আছে, 73 18 দশমিক কিছু আসে, এই দশমিক না রেখে আমরা এই পর্যন্ত রেখে দিব। তাহলে কত হলো? 3.73 বছর। এটা প্রায় লিখে দিব যেহেতু কিছু বাদ দিস। মাথায় কি ঢুকছে সিস্টেমটা? এটা হলো একটা মেইন বেসিক ফরম্যাট। এই ডিজাইনটা শিখতে হবে। কোন অঙ্কে চলতি খরচ থাকবে, স্থায়ী খরচ থাকবে, দুইটা জিনিস বাড়বে। বাড়লে কোন জায়গায় বসাই দিব? বাড়লে কোন জায়গায় বসাবো? শব্দ নাই। এই যে জায়গায় এই চার্টে আর দুইটা নাম হবে। অবচয়ের নিচে স্থায়ী খরচ হবে, চলতি খরচ হবে। চলতি খরচ, হ্যাঁ চলতি খরচ এবং স্থায়ী খরচ, আর কোনো কিছু নাই। এই হলো মডেল। এই ডিজাইনটা মনে রাখতে হবে, তাহলে পেবেক সময়ের অঙ্ক যা আছে সবগুলো হয়ে যাবে, আর সমস্যা হবে না। অঙ্ক করতে হবে, পড়ার টেবিলে বসতে হবে, নাইলে হবে না শুধু। তাহলে এই পর্যন্ত রাখবো। আল্লাহ হাফিজ।